আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যে ধারাবাহিক ক্লাসগুলোর আয়োজন করেছি আসলে অতি গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক এমসিকিউ নিয়ে আসলে আলোচনা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো খাদ্য ও পুষ্টি নিয়ে। এখান থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ এমসিকিউ বাছাই করেছি, যেখান থেকে যেন আমরা একটা আইডিয়া পেতে পারি যে আসলে প্রিসাইজ পাবলিকেশন থেকে প্রকাশিত যে এমসিকিউর কালেকশনের যে বইটি, মানে অনুশীলনমূলক একটি বই, এই বইটি প্র্যাকটিস করার সময় আমাদেরকে যে কনসেপ্ট ক্লিয়ার রেখে যখন আমরা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে সলভ করব, তখন কিন্তু আমাদের সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করা যাক। আমরা আজকে এই টপিক থেকে প্রথমে যে প্রশ্নটা আসলে নিয়েছি, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে বলা হচ্ছে যে সুষম খাদ্য। আমরা জানি সুষম খাদ্য, যার খাদ্য উপাদান মূলত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অতি প্রয়োজনীয় আর একটা হচ্ছে প্রয়োজনীয় উপাদান, এবং সব মিলিয়ে 6টি উপাদান আসলে। সেটা হচ্ছে শর্করা, আমিষ এবং হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, এবং ভিটামিন, পানি ও খনিজ পদার্থ। এই হচ্ছে মোট 6টি উপাদান। তো এখন এই দিক থেকে আমাদের এখানে বলা হচ্ছে সুষম খাদ্যের মধ্যে শর্করা, খেয়াল করবেন এই ক্রমটা খেয়াল রাখতে হবে, এবং এরপরে হচ্ছে চর্বি। এই তিনটা খাদ্য উপাদানের অনুপাতটা কেমন? আমরা সাধারণত সুষম খাদ্যের ক্ষেত্রে শর্করাটা একটু বেশি খেয়ে থাকি, এবং এরপরে আমরা আমিষের পরিমাণ তার তুলনায় কম থাকে এবং চর্বির পরিমাণ তার তুলনায় কম থাকে। তো সেই দিক থেকে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি এবং ভাতটা বেশি পরিমাণে খাওয়া হয়, সাধারণত সুষম খাদ্যের মধ্যে শর্করার পরিমাণটাই বেশি থাকে। কিন্তু যারা স্বাস্থ্য সচেতন, আবার দেখা যায় যে যারা ব্যালেন্স ডায়েট মেনটেন করেন, তারা হয়তো কম বেশি করে নিতে পারেন, বাট আমরা ইন জেনারেল কথাবার্তা বলছি। তো এই ক্ষেত্রে শর্করা, আমিষ ও স্নেহ, এদের যদি অনুপাতের কথা বলা হয়, তাহলে আমরা মাধ্যমিকের একটা বইতে এর অনুপাতের একটা উল্লেখ পাবো, সেটা হচ্ছে 4:1:1, অর্থাৎ শর্করা, আমিষ আর হচ্ছে কি চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ। তো এই দিক থেকে আমরা যদি একটু খেয়াল করি, এই যে অনুপাতের যে মানটা, এটা আসলে দেখা যায় যদি আবার মনে করেন যে প্রথমে আমিষ, তারপর শর্করা, তারপর চর্বি বলতো, তাহলে এটা কিন্তু 1:4:1 এইরকম হইতো বিষয়টা। এবং আমরা খাদ্য পিরামিডের দিকে যদি একটু তাকাই, অর্থাৎ সুষম খাদ্যের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় যে খাদ্য উপাদান, তাদের গুরুত্ব এবং গ্রহণের পরিমাণের উপর ভিত্তি করে আমরা যদি সাজাই, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করা হয় শর্করা, এরপরে হচ্ছে আপনার আমিষ, এবং এরপরে হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় যে পদার্থের কথা আমরা বলছি। তো শর্করার পরিমাণ সাধারণত কি থাকে? বেশি থাকে, এবং এইটা আছে যে অপশনের মধ্যে, সেটা হচ্ছে কি আপনার ক। হ্যাঁ, কতে আছে 4:1:1। তো খেয়াল রাখতে হবে, আর প্রথমে শর্করা যদি থাকে তাহলে 4টা প্রথমে থাকবে। আমাদের 4টা অপশনের প্রথমে কিন্তু 4 আছে, যেটা দিয়ে আমাদের খটকা লাগতে পারে, এবং পরবর্তী অপশনগুলোর মধ্যে এটাতে 2 হবে না, এটাতে 3 হবে না, এটাতে 2 হবে না, এখানে আছে 1 এবং পরেরটা 1। ঠিক আছে, মিলে গেছে। তো এইটি হচ্ছে উত্তর। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন খাদ্য উপাদান, এবং তার পরবর্তীতে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক খাদ্য পুষ্টি থেকে, সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন থেকে প্রায় সময় প্রশ্ন হয়ে থাকে। যেমন ধরুন এখানে বলছে যে কোন ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়বে, কারণ আঘাত পেলে সেখানে টিস্যু ক্ষতিগ্রস্ত হবে, রক্তপাত হবে, এবং রক্ত পড়া বন্ধ করতে সহযোগিতা করে। এটা একদম সরাসরি আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত পড়া বন্ধ করতে সহযোগিতা করে বা সাহায্য করে থাকে। এই কারণে দেখবেন ভিটামিন কে এর আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে গর্ভবতী মাকে ভিটামিন কে যুক্ত খাবার কিন্তু খেতে দিতে হয়, কারণ দেখা যায় ভিটামিন কে এর অভাব হলে আপনার অনাকাঙ্ক্ষিত গর্ভপাত কিন্তু হতে পারে, এবং গর্ভপাতের ফলে যে রক্তপাতটা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কমপ্লিকেশন তৈরি হতে পারে। যদিও মানে গর্ভপাত বা রক্তক্ষরণের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরের প্রভাব থাকতে পারে, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন কে। তো কারণ ভিটামিন কে এর অভাব হলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয় না, ধীর গতির হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই যে ভিটামিনগুলো থেকে আসলে আমরা কি পড়বো, যেমন ভিটামিনের নামগুলো পড়তে হবে, রাসায়নিক নামগুলো পড়তে হবে, তাদের শ্রেণী বিভাগটা, কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা চর্বিতে দ্রবণীয়, তারপর হচ্ছে আমাদের পড়তে হবে এদের উৎস,
ঠিক আছে, উৎস পড়তে হবে এবং অভাবজনিত সমস্যাগুলো পড়তে হবে, তাহলে ভিটামিনের টপিকটা আমাদের পুরোপুরি কভার হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এরপরে যাই, দেখুন বলা হচ্ছে যে আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড়ে ক্যালোরি শক্তির প্রয়োজন। আসলে খাবার থেকে আমরা যে শক্তি পাই সেটা আসলে ক্যালোরিতে পরিমাপ করা হয়। যদিও 1960 সালের পূর্বে তাপ পরিমাপের যে প্রচলিত একক ছিল সেটি ছিল হচ্ছে ক্যালোরি। পরবর্তীতে আন্তর্জাতিক পদ্ধতি যখন প্রতিষ্ঠা লাভ করে তখন তাপের আন্তর্জাতিক একক নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে জুল। তো আমরা খাবার থেকে যে শক্তি পাই সেটা ক্যালোরিতে হিসাব করা হচ্ছে, এবং গড়ে দেখা যায় এটা একটা রেফারেন্সে, সেটা হচ্ছে 2350। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিছুটা বাড়িয়ে আমাদের দিতে হবে বা সরবরাহ করতে হবে, সেটা হচ্ছে 2500। তো এইরকম মানে হচ্ছে 2350-এর কাছাকাছি এখানে আমরা যদি দেখি 2000, 1600, 2800, 2500 আছে, তা আমরা সেই ক্ষেত্রে 2500 ক্যালোরি অ্যান্সার করব। ঠিক আছে, তো এই যে আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির গড়ে প্রতিদিন যে খাদ্য শক্তির যে চাহিদার যে একটা বিষয় থাকে সেটা আমরা যদি জানি এবং কোন খাবার থেকে কি পরিমাণ ক্যালোরি পাওয়া যায়, তাহলে আমরা আমাদের মতো করে একটা সুষম খাদ্যের একটা তালিকা তৈরি করতে পারবো, যেখান থেকে আমরা আমাদের খাদ্য শক্তির চাহিদাটা পূরণ করব। তো এখন বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো করতে গেলে হয়তো কিছু জিনিস জানাশোনা থাকতে হয়, ঠিক আছে, এবং এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কাজের সাথেই তো যুক্ত, কারণ আমরা তো খাবার দাবার তো মানে আমাদের প্রতিনিয়ত করতে হচ্ছে বেঁচে থাকার জন্য, যেহেতু আমাদের শক্তির প্রয়োজন। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নটা যদি দেখি, দেখুন লেখা আছে প্রোটিনের মূল উপাদান কোনটি। আলটিমেটলি প্রোটিনকে ভাঙলে আমরা জানি যেটা পাওয়া যায়, কারণ প্রোটিনের মৌলিক যে উপাদানটা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং এই অ্যামাইনো অ্যাসিড আপনার হচ্ছে জৈব অ্যাসিডের যে আপনার প্রতিস্থাপনীয় যে হাইড্রোজেনটা আছে সেটা অ্যামিনো মূলক দ্বারা আপনার প্রতিস্থাপিত করে আমরা অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি, আমরা যদি এর কাঠামোটা খেয়াল করি। তো অ্যামিনো মূলকের মধ্যে আসলে আছে নাইট্রোজেন, এবং এই যেহেতু অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেন ব্যতীত আসলে কল্পনা করা যাবে না, এবং তাহলে অ্যামিনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন, সেই দিক থেকে প্রোটিনের মূল উপাদান যদি আসে তাহলে অবশ্যই নাইট্রোজেনকে প্রাধান্য দিতে হবে, অবশ্যই নাইট্রোজেনকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এর পরে যাই, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো। আচ্ছা, এখানে বলছে সুগার তো শর্করার, ঠিক না, কার্বোহাইড্রেটের অংশ, গ্লুকোজের কথা বলছি আমরা। কার্বোহাইড্রেটকে আপনার একটা নামে ডাকা হয়, যে নামটা হচ্ছে ট্রান্স ফ্যাট। কার্বোহাইড্রেটের আরও একটা নাম হচ্ছে, এটাকে বলা হয় ট্রান্স ফ্যাট, অর্থাৎ যে খাবার পরবর্তীতে অতিরিক্ত জমে গেলে তখন সেটা ফ্যাটে রূপান্তরিত হয়। এবং কার্বোহাইড্রেট ভাঙলে আমরা জানি যে শর্করা ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, এবং অতিরিক্ত পরিমাণ শর্করা গ্রহণের কারণে এই গ্লুকোজটা গিয়ে সঞ্চিত হয় হচ্ছে আপনার আমাদের লিভারে, এবং লিভারে যেটা রূপে সঞ্চিত হয় সেটা হচ্ছে গ্লাইকোজেন। এটা গ্লুকোজের একটা পলিমারের কথা আপনি বলতে পারেন। আবার দেখেন আমরা যখন না খেয়ে থাকি, ফ্যাট বার্নিং বলতে যেটা বোঝানো হয়, যখন না খেয়ে থাকি একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত আমরা যখন খাবার গ্রহণ করছি না, তখন তার আমরা মারা যাই না, আমাদের শরীরের শক্তির চাহিদাটা পূরণ হয় কীভাবে, ওই শক্তিটা আমরা পাই কীভাবে, সেটা হচ্ছে ওই যে লিভারে সঞ্চিত থাকা যে গ্লাইকোজেন সেটা তখন ভেঙে তখন কি হয় আপনার গ্লুকোজে পরিণত হয়। আর গ্লুকোজ ভাঙলে তখন আমরা কি পাই? শক্তি পাই। তাহলে পলিমার একটা বৃহৎ একটা অণু ভেঙে ক্ষুদ্র অণুতে পরিণত হয়, এবং সেই ক্ষুদ্র অণু ভাঙলে তখন আমরা শক্তি পাচ্ছি। এইভাবে আমরা ফ্যাট বার্ন করছি আসলে। তো এইভাবে লিভারে যদি আস্তে আস্তে সুগার জমতে থাকে তখন কিন্তু লিভার ফ্যাটি হতে থাকে, এবং সেটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3-তে চলে যায়। এরকম বেশ কিছু নাম দেওয়া হয়েছে। তো এই কারণে যেহেতু এই খাদ্য উপাদানটা অতিরিক্ত পরিমাণে জমে গেলে পরবর্তীতে ফ্যাটে রূপান্তরিত হয়, তাই এটাকে ট্রান্স ফ্যাট বলা হয়। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু সরাসরি চর্বির চাইতেও ক্ষতিকর, মানে বেশ কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি। আপনারা দেখেন যে গবাদি পশুগুলো আছে, এই গবাদি পশু তাদের সারা জীবনে আপনার সরাসরি কি চর্বি খায় বলেন তো? তাদের শরীরে চর্বি হয়। এই যে তাদের শরীরে চর্বিটা হয় কিভাবে? তাহলে তারা তো সরাসরি চর্বি খাচ্ছে না। আমরা গবাদি পশু গরু ছাগলের কথা যদি বলি, তারা তো সরাসরি মাংস গ্রহণ করে না, তারা তৃণভোজী। এখন দেখা যায় যে তাহলে তাদের বডিতে এই চর্বির উপস্থিতিটা হলো কিভাবে? এই যে তারা শর্করা প্রয়োজনের তুলনায় যখন বেশি গ্রহণ করছে, তখন এগুলো আস্তে আস্তে জমে ফ্যাটে রূপান্তরিত হচ্ছে। কথাটা কি বোঝা গেল? এইভাবে বডির মধ্যে ফ্যাটটা জমতে থাকে। আচ্ছা, তো
আবার আপনারা বলেন না স্যার আপনি জানেন, আবার আপনার আমিও আসলে দেখা যায় কন্ট্রোল করতে পারি না আর কি। আসলে জিহ্বাকে কন্ট্রোল না করতে পারলে তো সমস্যা। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যদি মানে আমাদের এই যে যে কয়েকটা প্রশ্ন নিলাম, যেমন অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার, প্রোটিনের মূল উপাদান, কতটুকু শক্তি প্রয়োজন, তারপর হচ্ছে কোন ভিটামিনের যে আপনার উপকারিতা বা অপকারিতার যে বিষয়গুলো আছে, গুরুত্বের দিক আছে, এবং খাদ্য উপাদানের বিষয়গুলো, এই যে টপিকগুলো এগুলো আমাদের খাদ্য পুষ্টি থেকে আসলে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। খাদ্য পুষ্টি থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ নিয়ে কথা বললাম। আপনারা পড়ার সময় এইভাবে বিশ্লেষণ করে তারপর পড়ার চেষ্টা করবেন। আমি কিছু আইডিয়া শেয়ার করছি, আসলে আমার মতো করে পড়তে হবে বিষয়টা এমন না। আপনারা কনসেপ্ট ক্লিয়ার করে বা একটা টপিক কমপ্লিট হয়ে গেলে তারপর এটা পড়ার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।